তোমরা যারা নতুন ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর স্টুডেন্টরা আছো, তোমরা সকলেই জানো তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, নতুন সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে। তো আজ আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার 1-এর ইউনিট 1-এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বা কনসেপ্ট, যেটা হলো রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে সম্পূর্ণটা জলের মতন বুঝিয়ে দেবো। যদিও তোমাদের সেমিস্টার 1-এ কোনো রকম বড় প্রশ্ন আসবে না, শুধুমাত্র ছোট প্রশ্ন আসবে অর্থাৎ এমসিকিউ। তবে এমসিকিউ কিন্তু তোমাদের অনেক ধরনের আসবে। শুধুমাত্র একটা প্রশ্ন দেবে, 4টে অপশান দেবে, সেরম টাইপের এমসিকিউ আসবে। তার পাশাপাশি কিন্তু তোমাদের বিবৃতি দেবে, ব্যাখ্যা দেবে, ডায়াগ্রাম দেওয়া হবে, তারপরে তোমাদের স্তম্ভ মেলা দেওয়া হবে। তো এইসব প্রশ্ন করার জন্য কিন্তু তোমাদের কনসেপ্টটা বোঝা অনেকটাই জরুরি। শুধুমাত্র ওয়ান লাইনার অর্থাৎ শর্ট কোশ্চেন পড়ে গেলাম, এমসিকিউ শুধু পড়ে গেলাম, কনসেপ্ট না বুঝে বা টেক্সট বই না পড়ে, তাহলে কিন্তু এমসিকিউ প্রশ্ন যদিও পারো, তাহলে তোমরা কিন্তু সেই বিবৃতি প্রশ্ন বা স্তম্ভ মেলাও সেখানে কিন্তু অনেকটা আটকে যাবে। সেক্ষেত্রে তোমাদের কনসেপ্টটা বুঝে নিয়ে তারপরে এমসিকিউ প্রশ্ন পড়াটাই কিন্তু বাঞ্ছনীয়। সেক্ষেত্রে তোমরা সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। যদি কনসেপ্ট না বুঝে ডাইরেক্ট শর্ট কোশ্চেন করো, তাহলে কিন্তু অন্যান্য প্রশ্নগুলোতে আটকে যাবে। দু একটা প্রশ্ন পারলেও অন্যান্য প্রশ্ন কিন্তু আটকে যাবে। সেক্ষেত্রে তোমাদের কনসেপ্টটা অবশ্যই বোঝা দরকার। আমি তোমাদের প্রথমে প্রত্যেক ইউনিট থেকে কনসেপ্টগুলো বুঝিয়ে দেবো, তারপরে সেই ইউনিট থেকে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু করিয়ে দেবো। তো আজকে তোমাদের ইউনিট 1-এর সমস্ত কনসেপ্টের যে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে এটা বুঝিয়ে দেবো, এবং এই ইউনিটের আরও যা আছে তোমাদের সব বুঝিয়ে দিয়ে দেন আমি তোমাদের শর্ট কোশ্চেনগুলো একে একে কিন্তু গুরুত্বপূর্ণভাবে আলোচনা করে দেবো। ক্লিয়ার? তো শুরু করছি। দেখো, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। প্রথমেই বলি, রাষ্ট্রবিজ্ঞান কিন্তু একটা গতিশীল বিজ্ঞান। ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞানের যে ইংরেজি শব্দ, যেটা আমরা কি জানি, পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের যে শব্দটা, এর উৎপত্তি কোথা থেকে হয়? এর উৎপত্তি হয় পলিস থেকে। পলিসের অর্থ কী? পলিসের অর্থ হচ্ছে নগর। প্রাচীন গ্রিসের প্রতিটি নগরকে এক একটি রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো। এবার দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় আসি। দেখো, রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু কোনো রকম নির্দিষ্ট সংজ্ঞা নেই, যে একটা স্পেসিফিক সংজ্ঞা যদি আমি বলি সেটা কিন্তু নেই। কারণ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন ভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। যেমন তোমাদের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কেউ আবার অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন। প্রথমে আলোচনা করি রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। তোমরা প্রথমে বুঝতে পারছো রাষ্ট্রকেন্দ্রিক মানে কি। কেন্দ্রিক, রাষ্ট্রকেন্দ্রিক, এই নামেই বোঝা যাচ্ছে যে কেন্দ্রতে রাষ্ট্র আছে, অর্থাৎ রাষ্ট্রকে ঘিরে পুরো সংজ্ঞাটা তৈরি। ঠিক আছে? তো রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মধ্যে দেখো, রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহ্যবাহী বা সাবেকি সংজ্ঞাই হলো রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এই সংজ্ঞাতে কি বলা হয়? এই সংজ্ঞাতে রাষ্ট্রের গঠন, কার্যাবলী, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলির সাথে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, এই সমস্ত বিষয় কিন্তু প্রাধান্য লাভ পেয়েছে। অর্থাৎ এই সংজ্ঞার মূল বিষয় হলো রাষ্ট্রের গঠন কী হবে, রাষ্ট্রের গঠন, কার্যাবলী, রাষ্ট্রের সাথে অন্যান্য প্রতিষ্ঠানগুলির যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, সেগুলোই কিন্তু এই সংজ্ঞাতে প্রাধান্য পেয়েছে। ক্লিয়ার? এই জন্যই কিন্তু এই সংজ্ঞাকে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বলা হয়। এবার এই সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু অনেক রাষ্ট্রবিজ্ঞানের অনেকের মতামত দিয়েছেন। যেমন গেটেল কি বলেছেন? গেটেলের অভিমত অনুযায়ী রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলো রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ রাষ্ট্রের অতীত নিয়ে আলোচনা, রাষ্ট্রের বর্তমানে কী হচ্ছে সেই আলোচনা, রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যতে কী হবে সেই নিয়ে আলোচনা, সেটাই হলো রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ রাষ্ট্রই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আবার ব্রুনসলি কি বলছেন? ব্রুনসলি বলছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। অর্থাৎ রাষ্ট্রের যা বিজ্ঞান সেটাই হলো রাষ্ট্রবিজ্ঞান। গার্নারের বক্তব্য, গার্নার কি বলছেন? গার্নার বলছেন রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ। অর্থাৎ রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শেষ। তো এই রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে রাষ্ট্রটাই হলো মেন। অর্থাৎ রাষ্ট্রকে ঘিরেই রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা তৈরি করা হয়েছে এই রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাতে। নেক্সট চলে আসি অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা নাম থেকেই বোঝা যাচ্ছে যে অরাষ্ট্রকেন্দ্রিক বলতে রাষ্ট্রটাই কেন্দ্রতে থাকবে না, রাষ্ট্রের পাশাপাশি কিন্তু আরও অন্যান্য বিষয় কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু এই যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, এটাকে নাকচ করে দিয়েছেন। তারা বলছেন যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করলেই হবে না, তার পাশাপাশি কিন্তু অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তাদের মতে তারা কি করছেন? তারা করছেন যে রাষ্ট্রকে নিয়ে আলোচনা তো করছেন, তার পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছেন। যেমন রাজনৈতিক দল, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন মানুষ ও গোষ্ঠীর যে আচরণ, সে সমস্ত নিয়ে কিন্তু অরাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় কিন্তু আলোচনা করা হচ্ছে। তো এটাই হলো অরাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। এবার এখানেও কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা অনেক মতামত দিয়েছেন। যেমন ডেভিড স্টোন, তিনি কি বলছেন যে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের আলোচনা হলো রাষ্ট্রবিজ্ঞান। রবার্ট ডাল ও লাসওয়েল বলছেন রাজনৈতিক ক্ষমতাকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। রবার্ট ডাল ও লাসওয়েল কি
রাজনৈতিক যে ক্ষমতা আছে সেটাকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আবার লাসওয়েলের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ। অ্যালান বলের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি বিষয় যা সমাজভুক্ত ব্যক্তিদের বিরোধ মীমাংসা সম্পর্কে আলোচনা করে। তো এগুলো হলো অরাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রবিজ্ঞানীদের বিভিন্ন মতামত। শর্ট কোশ্চেন কিন্তু এই যদি বলি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এখান থেকেই আসবে যে কোন বিজ্ঞানী কোন মতামত দিয়েছেন সেগুলি কিন্তু তুলে দেবে একটা মতামত, এটা তারপরে বলবে যে কোন রাষ্ট্রবিজ্ঞানী কোন মতটা দিয়েছে, এখানে শর্ট কোশ্চেন আসবে। তবে সেই শর্ট কোশ্চেনগুলো আমি করিয়ে দেবো, তার জন্য কোনো টেনশন নেওয়ার দরকার নেই। সর্বশেষে আমরা কি বলতে পারি? সর্বশেষে আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের এমন একটি শাখা যেটি রাষ্ট্র, সরকার, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক ক্ষমতা, কর্তৃত্ব, মূল্য এবং ব্যক্তি মানুষের পরিবর্তনশীল রাজনৈতিক আচরণকে নিয়ে আলোচনা করে থাকে। বস্তুতপক্ষে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি একান্তই প্রগতিশীল সমাজবিজ্ঞান। তো এই হলো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। কনসেপ্টটা বুঝে নিলে এবার এখান থেকে কিন্তু বিভিন্ন বিবৃতিমূলক প্রশ্ন যদি দেয়, তোমরা যদি এইটা একবার বুঝে নাও তাহলে কিন্তু অনায়াসে করতে পারবে। আর এখান থেকে শর্ট কোশ্চেন যদি দেওয়া হয় তাহলে তোমাদের এখান থেকে এই রাষ্ট্রবিজ্ঞানীরা কোন মতামত দিয়েছে সেগুলো কিন্তু এই সংজ্ঞা থেকে গুরুত্বপূর্ণ। এগুলো আমি পরে করিয়ে দেবো। আর এই ইউনিট থেকে কোন শর্ট কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে একবারে আলোচনা করে দেবো। ক্লিয়ার? আর তোমাদের অন্যান্য সাবজেক্টের কিন্তু গুরুত্বপূর্ণ এইভাবে কনসেপ্ট বুঝিয়ে শর্ট কোশ্চেন আলোচনা করে দেবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটাকে ফলো করে রাখো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।